অরণ তা দেখে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তিরু, বলুন আমায়। ভয় নেই, আমি আছি না, কাঁদে না, হুশ। আমি আছি না? কি ছিল এই বাক্যে? এত টানলো কেন তিরুকে? চটপট ঘুরে দাঁড়িয়ে অরণের গলা জড়িয়ে ধরল ও, মাথা রাখলো ঠিক বুকের বাম পাশে আলতো করে। শব্দ যোগে কেঁদে উঠল ও, বলল, ও আমাকে ছুঁয়েছে, খুব বাজেভাবে ছুঁয়েছে। পুলিশ এসেছে। চারিপাশে হট্টগোল, চাপা উত্তেজনা ছড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। লোকজনের চেঁচামেচি কিংবা অদ্ভুত দৃষ্টি, কোনোটারই পরোয়া করছে না তিরু। সে অরণের বুকে মাথা রেখে কাঁদতে ব্যস্ত। তিরু শক্ত মানুষ সর্বত্রই, কিন্তু আজ এই সময়ে এসে কেন যেন অরণকে পাশে পেয়ে সে দুর্বল হয়ে গেছে। না চাইতেও থামছে না তার কান্না, বাদ মানছে না অশ্রুমালা। ইলি ক্ষুব্ধ, মন অশান্ত তার। রাগের প্রকোপে নিজের সব থেকে পছন্দের কফি মগটা অবধি ভেঙে চুরমার করেছে। তার এই বেসামাল রাগের কারণ রাদিফ। যখন শুনেছে তিরুর সাথে অসভ্য ছেলেটা এত বড় বিশ্রী ঘটনা ঘটিয়েছে, ঠিক তখনই ক্ষোভে আছড়ে পড়েছে। বড় বোনের এমন অপ্রকৃতিস্থের মতন আচরণ দেখে উইলি বিস্মিত। ইলি তিরুকে নিয়ে এতটা ডেসপারেট তা জানা ছিল না। প্রথমবারের মতো উইলি উপলব্ধি করলো তার বোন অন্য কাউকে বেশি গুরুত্ব দিলে তার হিংসাত্মক মনোভাব জন্মায়। উইলি নিজেও অবশ্য তিরুর সাথে ঘটমান ঘটনাটি নিয়ে দুঃখ পেয়েছে। অমন শান্তশিষ্ট মেয়েটার সাথে এমন জঘন্য কাজ হয়েছে ভেবে তার একটুখানি খারাপ লাগছে। দুই বোন যখন অন্তরালে নানা রকম চিন্তা করতে ব্যস্ত, তখনই শান্ত কক্ষে আগমন ঘটে তিরুর। উইলি সর্বপ্রথম তাকে খেয়াল করে, পরিপাটি তিরুকে লক্ষ্য করে বলে ওঠে, হ্যাঁ টিরু। তিরু হাত নাড়িয়ে উইলিকে প্রত্যুত্তর করে। ইলি চেতনা ফিরে পেল, চট করে মাথা তুলে তাকালো ও। তিরুকে দেখে মৃদু হেসে উঠে দাঁড়ালো, ঝটফট এগোলো তিরুর নিকট, বলল, হে গার্ল, আই মিস ইউ সো মাচ। তিরু স্বাভাবিক গলায় উত্তর দেয়। মিস ইউ টু। ইলি আর কি বলবে তা খুঁজে পেল না। এমনি সময় কথার টপিকের অভাব থাকে না, কিন্তু এখন এই সময়টা তো ভিন্ন। তিরুকে কি তার সান্ত্বনা জানানো উচিত? সান্ত্বনা জানালে যদি মেয়েটার পূর্বের কথা স্মরণ হয়ে খারাপ লাগা কাজ করে? কিছুক্ষণের মাঝেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা এলিকে উদ্ধার করে তিরু ও বলে, গাইস, আমি হোস্টেল ছেড়ে দিয়েছি। উইলি। ইলি চমকালো। ইলি ছটফটিয়ে জিজ্ঞেস করলো, ছেড়ে দিয়েছো মানে? হোস্টেল ছেড়ে যাবে কই? তোমার তো কোনো আত্মীয় নেই এখানে, তাই না? এইটুকু বলে এলি থামলো। হঠাৎ মনে পড়ে যাওয়া ভঙ্গিতে পুনরায় শুধালো, ও হ্যাঁ, তুমি তো বলেছিলে যেদিন তোমার পরীক্ষা শেষ হবে সেদিন তোমার হাজবেন্ডের বাসায় যেতে হবে। তুমি কি ওখানেই যাচ্ছ? তিরু ইশারায় হ্যাঁ বলল। আধার নেমে এলো এলির মুখশ্রী জুড়ে। মেয়েটা চলে যাবে ভাবতেই বুক ভার ভার লাগছে। কেমন এক অদৃশ্য শূন্যতা অনুভূত হচ্ছে। তিরু চলে গেলে সে যে বড্ড একা হয়ে পড়বে। তিরু স্বাভাবিক। এখন অনেকটা শান্ত হয়েছে তার অন্তঃকরণ। স্বাভাবিক হয়েছে তখনই যখন অরণের বুকে আশ্রে পড়ে বেকুবের মতো কান্না করছিল। কি যে লজ্জা পেয়েছিল তখন। রাস্তায় এত এত মানুষের মাঝে এত বড় একটা মেয়ে হয়ে কেমন গরুর মতো কাঁদছিল। সেখান থেকে যখন পুলিশ স্টেশনে গেল, তখন থেকে বাকি সময়টা শক্তপোক্ত হয়ে আটসাত বেঁধে বসেছিল। অরণ্যের সাথে আর কথা হয়নি, মূলত লজ্জা সংকোচ কাজ করছিল। তবে তিরু যতই শক্ত হওয়ার চেষ্টা করে না কেন, তার অক্ষিপটে বারংবার ভেসে বেড়ায় সেই দৃশ্য। যখন রাদীপ তাকে বাজেভাবে স্পর্শ করেছিল, সেই নিষ্ঠুর সময়টায় তিরু যদি রাবার দিয়ে মুছে ফেলতে পারত তবে কতই না ভালো হতো। কিন্তু আফসোস, তা কখনোই সম্ভব না। পোশাক গোছানো শেষ প্রায়, এবার বই খাতা ব্যাগে রাখার পালা। ইলি সাহায্য করছে তিরুকে মনমরা হয়ে। উইলি মৌন হয়ে বসে কাপড় চোপড় গোছাতে গোছাতে অতিষ্ঠ তিরু। মনে মনে ভারী বিরক্ত হলো অরণের ওপর। আজই চলে যাওয়ার কি আছে? বাসায় ছেড়ে যাওয়ার সময় হঠাৎ অরণ তার পথ রোধ করে শক্ত গলায় বলে দিল, আজ তাকে নাকি শ্বশুর বাড়িতে যেতেই হবে। কঠিন গলা। তিরু কেন যেন না করতে পারল না। ছেলেটার গলায় অদ্ভুত একটা জোর ছিল, চোখের দৃষ্টি কঠোর ছিল। না, আর করা হলোই না তার। ইলি আচানক ম্লান কণ্ঠে বলে উঠল, আমায় ভুলো না টিরু। ইলির কণ্ঠটা কেমন নির্জীব, নিষ্প্রাণ শোনালো। কাজ ফেলে তিরু চট করে তাকালো, দেখলো ইলিকে। কিছুক্ষণ কিছু বিচলিত হয়ে শুধালো, তোমাকে ভোলা অসম্ভব ইলি। এমন মন খারাপ করে আছো কেন? আমাদের ভার্সিটিতে তো প্রতিদিনই দেখা হবে। ভার্সিটিতে দেখা হলে কি হবে? ওই এই যে রাতের বেলা আড্ডা দিতাম, একসাথে ডিনার করতাম, উইন্টারে মধ্যরাতে ব্যাডমিন্টন খেলতাম, তা তো আর হবে না। ইলির এই কথার পরিপ্রেক্ষিতে কিছু বলার মতো খুঁজে পেল না তিরু। কি বলবে? তার নিজেরও তো ভীষণ খারাপ লাগছে। মেয়েটার সাথে আর আগের মতো সময় অতিবাহিত করা যাবে না।
তা ভাবলেই তো চট করে মন খারাপ হয়ে যাচ্ছে তার। অরণ ব্যস্ত ভঙ্গিমায় হাত ঘড়িতে নজর বুলালো। অলরেডি 25 মিনিট হয়ে গেছে, এখন নিচে কেন নামছে না মেয়েটা? অদ্ভুত তো। অস্থিরতা নিয়ে পায়চারি ধরল। তার কারোর জন্য অপেক্ষা করতে ভালো লাগে না। অপেক্ষা জিনিসটা তার কাছে বিরক্তিকর। হাঁটার মাঝে খেয়াল অরণ করল তিরু আসছে। পেছনে দুটো মেয়ে, একজন ব্যাগ নিয়ে আসছে আরেকজন মাথা নুইয়ে। অরণ সামনে এগিয়ে গেল। আমার কাছে দিন ব্যাগ। অরণ ইলিকে বলল। ইলি তৎক্ষণাৎ অরণের নিকট ব্যাগ দিয়ে দেয়। শক্ত করে জড়িয়ে ধরে তিরুকে। কান্না পাচ্ছে তার। গলায় দলা পাকিয়ে রয়েছে কান্নার কুণ্ডলি। কান্না চেপে রেখে ও নম্র গলায় বলে উঠল, ভালো থেকো তিরু, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক, সব সময় সুখে থেকো। তিরু কথা বলতে পারল না, শক্ত করে কেবল ধরে রইল ইলিকে। অক্ষি কোটরে জল জমে। তিরু তাদের গাল বেয়ে গড়িয়ে পড়ার আদেশ দিল না। অসহায় অশ্রুমালা তাই আর অক্ষি কোটরের বাহিরে আসার সাহস পেল না। কেবল পড়ে রইল নিজ স্থানে চুপটি করে। ক্লান্ত লাগছে? তিরু অন্ধকার থেকে দৃষ্টি সরালো, তাকালো সম্মুখে। ঘরমাক্ত দেহ নিয়ে অরণ দাঁড়িয়ে। তিরুর দেখে বেশ মায়া লাগলো। ছেলেটার কপাল চুয়ে ঘাম পড়ছে। এত কিসের ব্যস্ততা, ছোটাছুটি ছেলেটার? বসেই তো আছি, ক্লান্ত লাগবে কেন? অরণ পাশে বসলো, পকেট থেকে টিস্যু বের করে কপাল মুছলো। নোংরা হয়ে যাওয়া টিস্যুটা ডাস্টবিনে ফেলে তারপর জবাব দিল, বসে থাকতেও ক্লান্তি আছে, এটা অবশ্য অন্যরকম ক্লান্তি। একাধারে অনেকক্ষণ বসে থাকলে বিরক্ত লাগে, এটাকে বিরক্তিকর ক্লান্তি বলে। তিরু আর মোড়া ভাঙলো। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, গাড়ি ঠিক হতে কতক্ষণ লাগবে? এই তো আর 20-25 মিনিট। তিরু তপ্ত শ্বাস ফেলে। আরো 20-25 মিনিট? মাই গড! 40 মিনিট যাবৎ বসে সে। ধৈর্যে কুলাচ্ছে না আর। ও অধৈর্য গলায় বলল, আপনার ফ্রেন্ডের গাড়ি ফিরিয়ে দেননি কেন? জবাব এলো শীতল কণ্ঠে, গাড়িটা আমার তিরু। যেদিন ফ্রেন্ডের গাড়ি নিয়ে আপনাকে রিসিভ করতে গিয়েছিলাম তখন আমার গাড়িটা দুলাভাই নিয়ে প্যারিসের বাইরে গিয়েছিল, তাই ফ্রেন্ডেরটা নিয়ে আপনার কাছে গিয়েছিলাম। তিরু ছোট্ট করে উত্তর দিল। ও আচ্ছা। গাড়ি ঠিক হতেই 5 মিনিটের মাথায় বাড়ি ফিরে আসে তারা। বাড়িটা খালি খালি লাগছিল তিরুর। এখানে মূলত অরণ ছাড়া আর কেউই থাকে না। বাড়িতে কোনো সার্ভেন্ট নেই। নিজের কাজ নিজেই করে অরণ। সিঁড়ি বেয়ে উঠে অরণের রুমের দিকে যেতে নেবে তখন হুট করে অরণ চাপা গলায় বলে, ওদিকে না, এদিকে আসুন। তিরু চমকালো। অরণের রুমে তাহলে কি সে থাকবে না? অরণ তিরুকে নিয়ে এলো একটা ফাঁকা রুমে, যেখানে বেড ব্যতীত আর কিছুই নেই। ফ্যাল ফ্যাল করে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো তিরু। অরণ তখন নম্র গলায় বলল, এখন এই বাড়িটা আপনারাও, সংসারটা আপনার। নিজের সংসার কিভাবে সাজাবেন তা আপনার ইচ্ছে। আপনারও তো কোনো ইচ্ছে শখ থাকতে পারে, তাই এই রুমটা ঠিক করেছি। নিজের মতো করে গুছিয়ে নেবেন। আমার বেডরুমটা তো আমি আমার শখ অনুযায়ী সাজিয়েছি। আমাদের বেডরুমটা না হয় আপনার শখ অনুযায়ী গোছানো হোক। তিরু মুগ্ধ নয়নে পরখ করলো অরণকে। ছেলেটা ভীষণ অন্যরকম, একটুখানি অদ্ভুত বটে, তবে বেশ দায়িত্ববান। গরম পড়েছে ভীষণ। অতিরিক্ত গরমে নাস্তানাবুদ তিরু। তাদের নতুন রুমটা এসি নেই, সেট করা হয়নি এখনো। মাত্রাতিরিক্ত গরমের জ্বালাতনে তিরু এই রাতের বেলা গোসল করেছে এক প্রকার বাধ্য হয়েই। হাতের ভেজা টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে তিরু চঞ্চল পায়ে রুমে এসে বসল। তপ্ত শ্বাস ফেলে বিছানায় এলিয়ে দিল দেহ। ক্লান্ততা আষ্টে পৃষ্ঠে জাপটে ধরেছে তাকে। অবসন্ন মনে চোখ দুটো মুদে দিতেই ও খেয়াল করে শুনল পদশব্দ। কেউ আসছে এদিকটায়। এই সময় কে এলো? অরণ রুমের বাহিরে দাঁড়িয়ে ঠক ঠক শব্দ করলো দরজায়। হাঁক ছেড়ে ডেকে উঠল, তিরু, তিরু। তিরু ঝট করে উঠে বসলো। গায়ের ওড়নাটা টেনে টুনে ঠিক করে জবাব দিল, ভেতরে আসুন। পা বাড়ায় অরণ। দরজাটা খুলতেই চক্ষু সম্মুখে ভেসে ওঠে তিরুর স্নিগ্ধ মুখশ্রী। টপ টপ করে পানি পড়ছে চুল থেকে। ফ্লোর ভিজে একাকার। দৃশ্যটা দেখা মাত্র কপালে বলি রেখার উদয় হলো অরণের। মেয়েটা তো দেখছি ধারণার থেকেও বড্ড বেশি কেয়ারলেস। লোক এসেছে, এসি লাগাবে। কষ্ট করে আপনি আমার রুমে গিয়ে একটু বসুন, বেশি দেরি লাগবে না। ভাবনা ঠেলে চট করে বলে ওঠে অরণ। তিরুর বুক চিরে বেরিয়ে এলো লম্বা দীর্ঘ নিঃশ্বাস। তার ছোট্ট বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে এখন কাঁদতে বসতে ইচ্ছা করছে। জেদ ধরে বলতে মন চাচ্ছে, যাব না আমি, দূর হন আপনি। বলা হলো না। সে বাধ্য মেয়ের ন্যায় রুমটা থেকে বেরিয়ে এলো কেবল ধীরস্থ পায়ে।
অরণের রুমে এসে আশপাশ না দেখে তিরু ফের বিছানায় এলোমেলো হয়ে শুয়ে পড়ল। ঘুমিয়েই পড়েছিল, কিন্তু কিছুক্ষণ বাদে অরণের একাধারে ডাকাডাকিতে বিরক্ত হয়ে চোখ খুলে চেঁচালো। হয়েছেটা কি? ঘুমোতে দিন আমায়, দোহাই লাগে। অরণ অদ্ভুত নজরে তাকালো। নম্র গলার স্বর এবার গম্ভীর শোনালো। উঠুন তিরু, খেতে হবে। প্লেট শব্দ করে টি টেবিলে রেখে অরণ বের হয়ে যাচ্ছিল। যেতে যেতে ভারী বিরক্তি ধরা গলায় বলে উঠল। মনে হচ্ছে ছোট একটা বাচ্চাকে বিয়ে করেছি, বিরক্তিকর। তিরু অবাধ্যতা যার রক্তে মিশে, সেই মেয়েটাই কেন যেন অরণের ব্যাপার আসতেই আর অবাধ্য হতে পারে না। অদ্ভুত সুন্দর লোকটার সব কথা তার মানতে ইচ্ছে করে। কি আশ্চর্যজনক ব্যাপার! তিরুকে তবে স্বামী পাগল বউ হয়ে গেল নাকি? ওহো, অরণটাই এমন। এই ছেলেটার অবাধ্য কারোরই হতে বোধহয় ইচ্ছে করবে না। খাবার হিসেবে তিরুকে দেওয়া হয়েছে বাগেট, ফ্রুট কাস্টার্ড, অরেঞ্জ জুস আর একটা ডিম। রাতের বেলা এখানে মূলত এইসবই খাওয়া হয়। বাগেট প্যারিসের একটি জনপ্রিয় খাবারের মধ্যে পড়ে, যা আসলে দেখতে অনেকটা লম্বা পাউরুটির মতন। এমন লম্বা শক্ত পাউরুটি খেতে যে এতটা দারুণ সুস্বাদু হয়, তিরুতা প্রথম যেদিন দেখেছিল তখন ভাবেনি একবারও। খাওয়া দাওয়া করতে বেশি সময় লাগেনি তার। খাবার শেষ হতেই তিরুর চট করে মনে পড়ল অরণের কথা। ছেলেটা খেয়েছে কিনা তা জিজ্ঞেস করা হলো না। কি বিশ্রী কাণ্ড! জিজ্ঞেস করা উচিত ছিল না একবার? রুমের বাইরে বেরোলো তিরু। উপরতলাটা ধু ধু করছে। কেমন গা ছমছমে পরিবেশ। আধারে ছেয়ে থাকা করিডোর দেখে তিরুর গা কেঁপে উঠল। সারা জীবন মানুষের মাঝে থেকে আসা তিরু এখন আর ফাঁকা বিরান পরিবেশ মেনে নিতে পারে না। কষ্ট হয় তার, কেমন ভয় ভয় লাগে, একাকী অনুভূত হয়। আর তিরু জীবনে একটা জিনিসকেই প্রচণ্ড ভয় পায়, তা হচ্ছে একাকিত্ব। নিচতলায় আসার পর তিরুর দর্শন মিলে অরণের। ছেলেটা সোফায় মাথা এলিয়ে চোখ বুজে আছে। দেখে মনে হচ্ছে রাজ্যের ক্লান্তি নেমে এসেছে তার মুখশ্রীতে। মায়া হলো তিরুর ভীষণ, ও এগোলো। জড়তা নিয়ে অরণের কাঁধে হাত রেখে নম্র গলায় শুধালো। অরুণ শুনছেন? ঝট করে চোখের পল্লব উন্মুক্ত করে তিরুর পানে চাইল অরণ। নিচের অদ্ভুত সুন্দর চোখ দুটি দিয়ে প্রশ্ন ছুড়ল। খেয়েছেন? ঘন ঘন মাথা নেড়ে সায় জানায় তিরু। বলে, আপনি খেয়েছেন? খেয়েছি, আমি এখন ঘুমাবো। আপনি কি জেগে থাকবেন আরো সময়? না, আমিও ঘুমোতেই যাচ্ছিলাম। অরণ উঠে দাঁড়ালো, বলল না কিছু। হাঁটার গতি তার কিছুক্ষণ অস্বাভাবিক ঠেকলো তিরুর কাছে। কণ্ঠস্বরটাও কেমন যেন ছিল। তার মনে হলো ছেলেটা অসুস্থ। বিছানায় শুয়ে পড়তেই কেমন অস্বস্তি ঘিরে ধরল তিরুকে। শ্বাস রুখে আসতে চাইল। জীবনে প্রথম একজন পুরুষের সাথে বেড শেয়ার করে ঘুমাচ্ছে। অদ্ভুত অভিজ্ঞতা। ভালো লাগছে না তিরুর নিকট। পাশ ফিরে শুতেই ফোন বাজলো। তিরুর না, অরণ উঠে ফোন হাতে নেয়। ক্ষণেই অরণের মুখশ্রী জুড়ে শোভা পাওয়া গম্ভীরতা উবে যায়। কেমন উজ্জ্বল হয়ে ওঠে মুখবয়ব। কৌতূহলী হয় তিরু। কে ফোন দিল? কার জন্য অরণের মুখশ্রীর এই পরিবর্তন? আব্বা ভালো আছেন? অরণ হেসে শুধালো। তিরুর বোধগম্য হলো কলকাতা ব্যক্তিকে। তবে লহাময় ফের অরণের মুখশ্রী জুড়ে আধারের রাত শুরু হয়। অস্পষ্ট মলিনতা ছেয়ে যেতে থাকে আস্তে ধীরে। ও টের পাচ্ছে অরণ নিচু গলায় আকুতি মিনতি করছে, অনুরোধ জানাচ্ছে, কিন্তু কি তা অস্পষ্ট। তিরুর অন্তঃকরণে চিন্তার উপদ্রব হলো। মনে করল পিছে ফেলে আসা দিনগুলোর কথা। তার মনে আছে ফুপি বলেছিল অরণের বদলে যাওয়ার কারণ, অদ্ভুত বিষণ্ণতার কারণটা পরিবার। সে ভেবেছিল অরণের মা অর্থাৎ তার শাশুড়ি মারা যাওয়ার ঘটনায় অরণের এরূপ অবস্থা। কিন্তু আজ মনে হচ্ছে তার ধারণা ভুল। গড়বড়টা হয়তো অন্য কোথাও রয়েছে। অরণ ফোন কেটে এসে তিরুর পাশে শুয়ে পড়ে। কতক্ষণ অস্থির মনে এপাশ ওপাশ করে ঘুমোয় না। অরণের ঘন ঘন নড়াচড়াতে তিরুর ঘুমে ব্যাঘাত ঘটছে। ও চোখ খুলে জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? অরণ কপাল থেকে হাত সরালো, তাকালো তিরুর পানে। আকাশে আজ মস্ত বড় থালার মতো চাঁদ উঠেছে। সেই চাঁদের আলো এসে পড়েছে তিরুর পুরো গা জুড়ে। অন্য মনস্ক হয়ে পড়ে অরণ, হয়ে যায় অবিনস্ত। নিজেকে দমিয়ে রাখার শত চেষ্টা তার বিফলে যায়। জরাক্রান্ত চোখে তিরুকে পরখ করতে করতে এগিয়ে যায় সন্নিকটে। নিজের উত্তপ্ত দেহের সাথে নমনীয় তিরুকে মিশিয়ে নিয়ে উদ্ভ্রান্তের ন্যায় বলে, আমায় আমায় একটু ছুতে দাও তোমাকে তিরু। সত্যি বলছি, একটুখানি স্পর্শ করব। শান্তি চাই আমার, জাগতিক কষ্ট থেকে কিছুক্ষণের জন্য মুক্তি চাই। অরণের দেহ অস্বাভাবিক উত্তপ্ত।
জ্বরে গা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। নিভু নিভু চোখে তাকিয়ে তিরু, কিছু বলার সুযোগ হয় না তার। বলা বাহুল্য, সে সুযোগ অরণ তাকে দিলই না। তিরু চুপ রয়, কথা বলে না, তবে ভেতরে বইছে তার গ্রীষ্মের ঝড়। অরণের মন উচাটন হাঁসফাঁস করছে, অস্থিরতা যেন অস্থি মজ্জায় গেঁথে গিয়েছে তার। গলা শুকিয়ে কাঠ, পানি খেয়েও বিশেষ লাভ হচ্ছে না। ধৈর্যহারা হয় অরণ, চেয়ার ছেড়ে পায়চারি শুরু করে। হাত মুষ্টিবদ্ধ করে ক্ষোভ নিয়ে আপন মনে শুধায়, কিভাবে আমি এতটা নিকৃষ্টের মতো কাজ করতে পারলাম? কিভাবে আল্লাহ? কাল রাতের ঘটনা অরণকে কুরে কুরে খাচ্ছে, যন্ত্রণা দিচ্ছে ভীষণ। অপরাধ বোধে মন সংকীর্ণ হয়ে আছে তার। অনাকাঙ্ক্ষিত ঘটনাটা অবশ্য পূর্ণতা পায়নি। তার পূর্বেই অরণ ছিটকে সরে এসেছিল। গুটিসুটি হয়ে থাকা তিরুকে সরি টরি বলে রাতেই বেরিয়ে গিয়েছিল বাসা থেকে। রাতটা কেটেছে তার বিরান সড়কে। জরাক্রান্ত দেহ নিয়ে রাস্তাতেই বসেছিল, নিজেকে ধিক্কার জানাচ্ছিল বারংবার। অক্ষিপটে ভেসে উঠছিল তিরুর ভীতু মুখশ্রী, যা অরণকে করেছে ক্ষত বিক্ষত। মেয়েটার সাথে এ কী করে বসলো? এতটা পাষান্ত অরণ নয়। তিরুটা নিশ্চয়ই এখন তাকে অমানুষ ভাবছে। ভাবাই উচিত। এই কাজের পর তো তাকে অমানুষের কাতারেই ফেলতে হয়। বিপ বিপ প্রখর শব্দ। অরণ পদচারণ থামালো, কপাল চুইয়ে পড়া ঘাম টিস্যু দিয়ে চটপট মুছে নিল। কেউ ভেতরে আসার অনুমতি চাচ্ছে। অরণ তাকে ভেতরে প্রবেশ করার অনুমতি দিয়ে চেয়ারে বসলো। সামনে তাকাতেই খেয়াল করলো ম্যানেজারকে। ও কৃত্রিম হাসলো, জিজ্ঞেস করলো, হ্যালো এলেন, কি অবস্থা? এলেনের হাত ভর্তি ফাইলে ঠাসা। সে আস্তে ধীরে এসে ফাইল রাখলো টেবিলে। সব ভালো স্যার। ঝরঝরে হাসি দিয়ে নিজের মাতৃভাষায় প্রতিউত্তর করলে এলেন। একটুখানি থেমে পুনরায় বলেন, স্যার ফাইলগুলো একটু দেখে দিলে ভালো হতো। এ মাসে হিসাব নিকাশের তথ্য রয়েছে, তাছাড়া কিছু অর্ডারও করা হয়েছে, আরও হিসাব এখানে আছে। আপনি দেখে সাইন করে দিলে ভালো হতো। ফাইল হাতে নিতে নিতে অরণ শুধায়, ওকে, সাইন করে দিব, তুমি এখন যেতে পারো। অ্যালেন জায়গাটা ছেড়ে চলে যায়। অরণ চেষ্টা করে কাজে মনোনিবেশ করার। সকাল থেকে এ পর্যন্ত তার সময় কেটেছে অস্থিরতায়। আজ কাজের কাজ কিছুই করেনি বলতে গেলে। হাত ঘড়িতে সময় দেখে নিয়ে চট জলদি ফাইলের পিপিলিকার ন্যায় ছোট্ট ছোট্ট অক্ষরগুলোতে চোখ বুলায়। বিকেল হয়েছে, সন্ধ্যায় বাড়ি ফেরা দরকার। কাল থেকে নিরুদ্দেশ্যে একবার বাসার খোঁজখবর নেওয়া প্রয়োজন। বাড়ির পেছনটা ভুতুরে, যতদূর চোখ যায় কেবল ঝোপঝাড়ি নজরে পড়ে। বড় বড় গাছপালাগুলো বাতাসে নৃত্য করে, শো শো শব্দ করে অদ্ভুত ভুতুরে শব্দের আবির্ভাব ঘটায়। ভূমিতে ঠাসা ঠাসা পাতা, যেন মরা পাতার গালিচা। সোনালি রোদ্দুর সেই পাতায় কিরণ ফেলে দুটি ছড়ায়। বেশ কিছু পাইন ট্রিকে ফেলা হচ্ছে। কেন কাটা হচ্ছে তা তিরুর জানা নেই। এখন তো ক্রিসমাস সিজনও না, তবুও কেন তারা গাছগুলোকে কেটে নিয়ে যাচ্ছে তা জানা নেই কারো। প্যারিসে খুব বেশি প্রয়োজন না হলে গাছ কাটা হয় না। এখানে অকারণে গাছ কাটা গুরুতর পাপ। অকারণে গাছ কাটতে দেখলেই তাকে ধরে কঠিন শাস্তি দেওয়া হয়। তিরু কণ্ঠের খাদ নামিয়ে প্রশ্ন করল, ওরা গাছ কাটছে কেন প্রিয়? প্রিয় ফুল গাছে পানি দিচ্ছিল। তিরুর প্রশ্ন শুনে গাছ থামিয়ে সে সন্নিকটে এগুলো। সামনের দৃশ্য দেখে বলে উঠল, সম্ভবত ক্রিসমাস ট্রি তৈরি করার জন্য। কিন্তু ক্রিসমাস তো ডিসেম্বরে না, এখন তো কেবল মাত্র মার্চ মাস চলছে। হ্যাঁ, কিন্তু ওরা ক্রিসমাস আসার আগেই ওদের সুপার শপে ক্রিসমাস ট্রি তৈরি করে সাজিয়ে রাখে। সরকার থেকেও অনুমোদন নিয়েছে ওরা। তিরু ঠোঁট বাঁকায়। অদ্ভুত তো। প্রিয় বাংলাদেশি, থাকতো অরণদের গ্রামেই। প্রায় 1 বছর হতে চলল সে প্যারিসে এসেছে। অরণই এনেছে তাকে। ছোট বোনের মতো স্নেহ করে সে প্রিয়কে। তাদের পরিবারের দুরবস্থা দেখে প্রিয় এবং ওর সমবয়সী ভাই অন্তিককে অরণের সাথে নিয়ে যাওয়ার শক্তপোক্ত আবদার করে বসে ওদের মা। অরণ অবশ্য নিয়ে আসতে চাচ্ছিল না, বলেছিল দেশে ভালো একটা কাজের ব্যবস্থা করে দিবে। কিন্তু প্রিয়র মা শুনলে তো। সেই থেকে প্রিয় আর অন্তিক এখানে থাকে। অন্তিক অরণের রেস্টুরেন্টে কাজ করলেও প্রিয়কে অরণ কাজ করতে দেয়নি বাহিরে। ও বলতে গেলে ফ্রিতেই থাকে এ বাড়িতে। মাঝে মধ্যে অরণ খুব বেশি রাতে বাড়ি ফিরলে রাতের রান্নাটা সে নিজেই করে, ব্যাস এই তার কাজ। ভাবি, তোমার চুল থেকে তো পানি পড়ছে, চুল মুছে চলতে। অবেলায় গোসল করেছে তিরু। পুরো দিনটা তার কেটেছে ব্যস্ততায়। রুম সেট আপ করার কাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। প্রিয়কে পাঠিয়েছে অরণ তার কাজে সাহায্যের জন্য।
আরও দুজন অবশ্য ছিল সঙ্গে, তবে তারা পুরুষ। ভারী জিনিসপত্র সেট আপ করে তারা চলে গেছে দুপুরেই। বাকি সময়টা প্রিয়কে সঙ্গে করে কেটেছে তিরুর। অলস হাতে চুল ছুঁয়ে তিরু নম্র গলায় বলল, ভাগ্যিস তুমি ছিলে প্রিয়, নয়তো এখন হয়তো বা দাঁড়ানোর শক্তিটা অতি পেতাম না। প্রিয় একগাল হাসলো, বলল, এখন থেকে প্রতিদিন আমাকে পাবে ভাবি। এই কয়েকদিন একটু ঘোরাঘুরির উপর ছিলাম। অরুণ ভাই জোর করে ঘুরতে পাঠালো। অবশ্য আমার অনেকদিনের শখ, জানো ভাবি, পুরো প্যারিস ঘুরে দেখব। অরুণ ভাইয়ের জন্য শখটা পূরণ হলো। ভাইয়া যে আরো কত ঋণী করবে আমাদের। সেইবার যখন বাবা পঙ্গু হয়ে গেলেন, আমাদের পরিবারের হাল ধরার মতো এক আমি আর অন্তিক। দেশে চাকরি পাচ্ছিলাম না মন মতন, পড়াশোনাটাও করা হয়নি নিম্নবিত্ত বলে। ওই সময়ে শহর ছেড়ে গ্রামে এলাম। দেখা হলো অরুণ ভাইয়ের সাথে। চলে এলাম এখানে আমি আর অন্তিক। আল্লাহ তাআলা ভালোই রেখেছে এখন ভাবি। বাবার চিকিৎসা চলছে, মাকে 3 বেলা খাওয়াতে পারছি। আর কি চাই জীবনে। অরুণ ভাই আমার মতো এমন অনেক মানুষকে গ্রাম থেকে নিয়ে এসে নিজের রেস্টুরেন্টে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমাদের মতো অসহায় মানুষগুলোর জীবনে চলার মতো একটা পথ তৈরি করে দিয়েছেন। ভাইয়ের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাবি। তুমি খুব ভাগ্যবান মানুষ জানো তিরু ভাবি। অরুণ ভাইয়ের মতন একটা ভালো মানুষ আল্লাহ তোমার কপালে লিখে রেখেছেন। প্রিয় থামলো, একটু দম ফেলে পুনরায় বলল, অবশ্যই অরুণ ভাইও লাগে তোমার মতো একজন ভালো মানুষ পেয়েছে বলে কথা। তিরু বলল না কিছু, কেবল মৃদু হাসলো। ভেজা চুলে তোয়ালে লাগিয়ে আনমনে ভাবতে লাগলো অরণের কথা। অমনি মনে পড়ল তার কাল রাতের ঘটনাটা। অরণ যখন তাকে কাছে টেনে নিতে গিয়েছে, ছিটকে দূরে সরে সরি বলে চট করে রুম ছেড়ে পালালো, সে মুহূর্তে তিরু যার পরনেই অবাক হয়েছিল। তবে সত্যি বলতে স্বস্তিও পেয়েছিল, কারণ অরণের সাথে অতটা ঘনিষ্ঠতার জন্য তার অনন্তকরণ প্রস্তুত ছিল না। তিরু উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল। ছেলেটার সাথে তার আজ দেখা হয়নি একবারও। কোথায় আছে অরণ? আসবে কখন? কাল রাতে যখন ছেলেটা ছুটে রুম থেকে বেরিয়ে গেল, তখন আর তিরু খোঁজ করেনি তার। সকালবেলা ফাঁকা বাড়ি মিলেছে। তার কিছুক্ষণ পর প্রিয়র আগমনে তিরু বেমালুম ভুলে বসেছিল অরণের কথা। মাঝরাতে ঝট করে উঠে বসলো তিরু। চোখ লেগে এসেছিল তার। অরণ্যের অপেক্ষাতে ছিল। ঘড়িতে সময় দেখে বুঝলো প্যারিস এখন মধ্য রজনীতে ডুবো প্রায়। ও চট জলদি বিছানা ছাড়ল। রুম তো খালি। অরণ্যের ফেরার কথা তো এতক্ষণে। ছেলেটা তবে কি রুমে আসেনি? গেল কোথায়? অদ্ভুত। তিরু গেল অরণ্যের রুমে। সেখানেই পাওয়া গেল অরণকে শুয়ে আছে, ঘুমোচ্ছে বোধহয়। তিরু দরজা চাপিয়ে চলে যেতে নিবে, তৎক্ষণাৎ চাপা কণ্ঠের আর্তনাদ বাড়ি খেলো তার কর্ণকুহুরে। পা বাড়ালো ও বসলো অরণের নিকটে। গায়ে হাত দিতেই বুঝলো অরণের হাড় কাঁপানো জ্বর এসেছে পুনরায়। তিরুর তখন মাথায় হাত। এত জ্বর লোকটার, আর সে কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছিল। উঠে দাঁড়িয়ে প্রয়োজনীয় জিনিস আনতে যাবে, তখন হঠাৎ অরণের বিড়বিড়ানো শুনে তার পদচারণ স্তব্ধ হলো। অরণ তখন যন্ত্রের মতো আওড়াচ্ছে, বাবা মাকে মারিনি, বাবা মাকে মারিনি। বেশ ভোরবেলা ঘুম থেকে উঠেছে আজ প্রিয়। রাতে অরণকে জরাক্রান্ত দেহ নিয়ে ফিরতে দেখে চিন্তা হচ্ছিল তার। সকালে ঘুম থেকে উঠেই চট জলদি সে নাস্তা বানাতে লেগে পড়েছে। সব অরণের পছন্দের খাবার। সকালে যদিও বা ভারী খাবার খাওয়া হয় না এই বাড়িতে, তবুও অরণের অসুস্থতার কথা মাথায় রেখে প্রিয় খাবারের মেনু বদলেছে। জ্বর হলে রুচি চলে যায়। এ সময়ে নিশ্চয়ই শাকপাতা নামক হেলদি ফুড খেতে ইচ্ছে করবে না অরণের। প্রিয় যখন ভারী ব্যস্ত, তখন পা টিপে টিপে সেখানে উপস্থিত হয় অন্তিক। চুলগুলো এলোমেলো, চোখ দুটো ফুলে। সদ্য ঘুম থেকে ওঠার প্রমাণ দিচ্ছে তার লালচে চোখ দুটো। অন্তিক ঠোঁট বাঁকালো, বিমর্ষ গলায় বলে উঠল, কিরে কুমড়া, কি একাম করস? অন্তিক খানিক চেঁচিয়েই বলেছিল কথাটা। প্রিয় কেঁপে উঠল, তপ্ত চোখে তাকালো অন্তিকের পানে, চিবিয়ে বলল, কুত্তা, থাপড়ে তো দাঁত ফালাই দিব। এত জোরে চেঁচালি কেন? আমার গলা আমি চিৎকার দিছি, তোর জামাইয়ের কি? কাজে মনোনিবেশ করলো প্রিয়া। অন্তিকটা ভীষণ বেয়াদব। এর সাথে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। তারা দুজন সমবয়সী, বয়সের পার্থক্যটা 6 মিনিটের। এক্ষেত্রে প্রিয় বড়, তবে অন্তিকটা কখনোই তাকে 6 মিনিটের বড় হওয়া হিসেবে ন্যূনতম সম্মানটুকু দেয় না। সবটা সময় পিছিয়ে লেগে ঝগড়া করে। ঝগড়াটে অন্তিক। প্রিয়র মৌনতা ভালো ঠেকছে না অন্তিকের নিকট। ও খোঁচালো প্রিয়কে।
কুমড়ো পটাশ আবার রান্না করতে জানে দেখি। ও মা, কি অখাদ্য কুখাদ্য রান্না করিস দেখি তো একটু। খাবারের দিকে হাত বাড়ালো অন্ত্রিক। বাদ স্বাদে প্রিয়, নাক সিটকে শুধায়। ছি অন্তিক, তুই ফ্রেশ না হয়ে খাবারে হাত দিস কেন? মুখ ধুতে যা, খবিসের বাচ্চা খবিস। অন্তিক ভ্রু কুচকায়, বলে। তুই আমারে খাবিস বললি কেন কুমড়া? দাঁড়া, আমার কাছে যদি আমি বিচার না দিছি। হনহনিয়ে যেতে লাগলো অন্তিক। প্রিয় হাঁপ ছেড়ে বাঁচে। যাক, বদমাসটা যাচ্ছে তো অন্তত পক্ষে। তীব্র মাথার যন্ত্রণা নিয়ে চোখ খুলে অরণ। মাথায় কেউ যেন ছুরি দিয়ে আঘাত করছে অনবরত। যন্ত্রণায় শ্বাস রুখে আসার উপক্রম। উঠে বসলো ও। ঘোলা দৃষ্টিতে পরখ করলো চারপাশ। কি আশ্চর্য! সে ঝাপসা দেখছে কেন? চোখ দুটো দুবার কসলাতে এবার স্পষ্ট হলো দৃষ্টি। আশেপাশে দেখাকালীন আচানক তার নজর আটকালো পাশে। তিরু বসে, ঠিক বসে না, আতসোহা হয়ে ফ্লোরে বসে মাথা এলিয়ে রেখেছে বিছানায়। ঘুমোচ্ছে কি? অরণ সর্বপ্রথম মনে করার চেষ্টা চালালো তিরু এখানে কখন আসলো। তৎক্ষণাৎ তার মস্তিষ্ক তাকে স্মরণ করায় কাল রাতের কথা। তীব্র জ্বর, উল্টোপাল্টা প্রলাপ বকছিল যখন, তখনই মেয়েটা তার কাছে এসেছিল। হুঁশ ফেরাতে চেষ্টা চালিয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। অরণের তখন ভয়াবহ অধপতন। তিরু তাকে ডাকা বন্ধ করে জলপট্টি দেওয়া শুরু করলো। মাথা ম্যাসেজ করে দিতে লাগলো। তারপর চোখে নেমে রাজ্যের ঘুম, ব্যাস আর কিছু মনে নেই তার। জ্বরের ঘোরে আবল তাবল কী যে বলেছে তাও মনে নেই। অরণ তিরুর সন্নিকটে গেল। মেয়েটা এভাবে কেন ঘুমিয়েছে? রুমে কেন গেল না? ঘাড় ব্যথা হয়েছে নিশ্চয়ই। অরণ ডাকলো, তিরু, এই তিরু। কিছুক্ষণ নড়েচড়ে তিরু অরণের হাত টেনে তাতে তার তুলতুলে গালটা রাখলো। তবুও ঘুম থেকে সে উঠল না। অরণের অস্বস্তি হলো এবার। দৃষ্টিপাত ফেললো অন্যত্রে। এই মেয়েটার দিকে তাকালে তার কেমন অদ্ভুত লাগে, ভীষণ অদ্ভুত। অন্যদিকে দৃষ্টি ফেলে রেখেই অরণ এবার জোর গলায় চেঁচালো, বিছানায় উঠে ঘুমাও তিরু। কাজ হলো। ঘুম ভেঙেছে তিরুর। আড়মোড়া ভেঙে ডাগর ডাগর চোখে তাকাতেও ভীষণ চমকালো। গাল তুলে নিল চটপট অরণের হাতের উপর থেকে। তারপর ভারী ব্যস্ত হয়ে অরণের কপালে হাত রেখে শুধালো। জ্বর কমেছে কি? শান্ত নিবিড় দৃষ্টিতে তিরুর ব্যাকুলতার পরিমাণ মাপল অরণ। ধীরস্থ গলায় বলে উঠল, কমেছে। ভোরের দিকেই শরীর ঘাম দিয়েছিল। তিরু হাঁপ ছাড়ল। যাক, তবে আপনার ঘন ঘন জ্বর হচ্ছে কেন বলুন তো? আজ একবার হসপিটাল থেকে ঘুরে আসবেন। বিছানা থেকে নামতে নামতে অরণ জবাব দিল, সিজন চেঞ্জ হলেই আমার জ্বর হয়, এটা নতুন কিছু নয়। ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। বিচারণ করছি। ঠান্ডা পানি দিয়ে মুখ ধোবেন না কিন্তু। গোসল করারও দরকার নেই, ঠান্ডা পড়েছে। নিজের প্রতি তিরুর বাড়াবাড়ি রকমের যত্ন দেখে অরণ অসন্তুষ্ট হলো। বলা বাহুল্য অস্বস্তি হচ্ছে তার। এমন যত্ন মা বাদে তো কেউ করেনি। হুট করে জীবনে উড়ে এসে জুড়ে বসা নারীর তার প্রতি এরূপ যত্ন আত্মি হজম হলো না। আই নো হাউ টু টেক কেয়ার অফ মাই সেলফ তিরু, ডোন্ট ওয়ারি টু মাচ। দরজা বন্ধের শব্দ হলো। তিরু ঠায় বসে। গাল দুটো লাল হয়ে আছে তার। অপমানিত বোধ হচ্ছে। কার জন্য সে চিন্তা করছে? ছেলেটা তো রীতিমতো তাকে উপেক্ষা করার চেষ্টা চালাচ্ছে বারংবার। তবুও সে স্যাঁচড়ার মতো অরণের পিছু পড়ে থাকে। রুম থেকে বেরোলো ও। যেতে যেতে ভাবলো রাতের কথা। অরণের ওপর আপাতত রাগ হচ্ছে না, সে ভাবছে কাল রাতের কথা। এই পরিবারে যে বিশাল এক রহস্য লুকিয়ে তা সে নিশ্চিত পুরো দমে। চিন্তায় পড়েছে ও। এই বিষয়কে অরণকে সরাসরি প্রশ্ন করা উচিত। অরণের হাবভাব দেখে তো মনে হচ্ছে না কাল রাতের কথা তার মনে আছে। বাবা কেমন আছেন অরুণ? ওনার সাথে তো কথাই হলো না। বাবা ফোনও দিলেন না। উনি কি এখন খুব বেশি অসুস্থ? খাবার টেবিলে উপস্থিত সকলের মুখবয়ব রেখা পরিবর্তন হলো। প্রিয় এবং অন্তিকের চেহারা হলো ফ্যাকাশে। অরণ কেমন গম্ভীর হয়ে গেল। সূক্ষ্ম দৃষ্টিতে সকলের পরিবর্তনটা বেশ ভালোভাবেই খেয়াল করল তিরু। তার বলা কয়েকটি বাক্যে পরিবেশ কেমন গুমোট হয়ে গেছে। গুমোট নির্জন পরিবেশে শব্দের উৎপত্তি ঘটালো প্রিয়। চাচাজান খুব চাপা স্বভাবের ভাবি, কারোর সাথে তেমন একটা কথা বলেন না, তাই বোধহয় তোমায় ফোন করেননি। তিরু ছোট্ট করে উত্তর দিল। ও, এ ব্যাপারে কথা হলো না আর। প্রিয় তিরু নিজেদের মতো খাচ্ছিল। অন্তিক টুকিটাকি প্রয়োজনীয় আলাপ সেরে নিচ্ছে অরণের সাথে। খাওয়ার ফাঁকে ফাঁকে টুকিটাকি উত্তর দিচ্ছে অরণ। হাঁসফাঁস করছে তিরু। কিছু বলতে চাচ্ছিল। প্রসঙ্গটা এগিয়ে নেওয়ার প্রবল আগ্রহ থাকলেও শব্দগুচ্ছ খুঁজে না পাওয়াতে মৌন রইল। তিরুর শপিংয়ে যাওয়া প্রয়োজন ছিল।
দরকারি কিছু জিনিসপত্র আনতে। কথাটা অরণের কাছে তুলতেই সে তাড়া দিয়ে বলল। রেডি হও, আমার সাথে বের হবে তুমি। তিরু চটপট শুধালো। আপনার সাথে বের হব মানে? আপনি এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছেন আবার? আপনার তো এখন বেড রেস্টে থাকা প্রয়োজন। অরণ নিষ্প্রাণ কণ্ঠে প্রতি উত্তর করল। বেড রেস্টের দরকার নেই। তিরু এগোলো। কাবার থেকে নতুন শার্ট বের করছিল অরণ। সেই শার্টটা হাতে নিয়ে জেদি গলায় বলল। দরকার আছে অরুণ। লহমায় কেমন অবিন্যস্ত হলো পরিবেশ। অরণ গম্ভীর গলায় শাসন করল তিরুকে। জেদ ভালো নয় তিরু, শার্ট দাও। আমার উপর কখনোই অধিকার খাটাতে আসবে না তুমি, এটা আমার পছন্দ না। যখন আমাকে স্ত্রী হিসেবে মানতেই পারবেন না, তবে আমায় বিয়ে কেন করেছেন? তিরু চেঁচালো। উদ্ভ্রান্তের ন্যায় এগিয়ে এলো অরণ। তিরুর বাহু চেপে ধরে শুধালো। করুণা করে, দয়া করে বিস্তারিত নিজের মায়ের কাছ থেকে জেনে নিও। অরণ শার্ট ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল। কক্ষে নেমে এলো নিষ্ঠুর নীরবতা। তিরু স্তব্ধ, একটু হলেও বুঝতে পারছে সবটা। পা কাঁপছে তার, হাঁটু ভেঙে বসে পড়ল শব্দ করে। বিড়বিড়িয়ে বলে উঠল। কেন মা, কেন আমায় ছোট করলে তুমি? কিং কর্তব্য বিমূঢ় তানহা আতঙ্কিত দৃষ্টিতে মেয়েকে দেখছেন তিনি। তার মনে ভয়, শঙ্কা, চিন্তায় চিন্তায় মাথা ব্যথা শুরু হয়েছে। বুকে চাপ অনুভূত হচ্ছে। তানহার মনে হচ্ছে তিনি এক্ষুনি হার্ট অ্যাটাক করে বসবেন। পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয়তোবা এসে গেছে। বিড়বিড় করা সূরা ইয়াসিন থেকে শুরু করে আয়াতুল কুরসি পড়লেন। অন্তঃকরণ বোধহয় একটু শান্ত হলো। তিনি এবার সাহস করে বললেন। তিরু, মা আমার, থামো মা। মা রে, ও আম্মা আমার, শুনো একটু। মায়ের কাতর কণ্ঠ হৃদয়ে স্পর্শ করল তিরুর। উন্মাদের মতো আচরণ করা থামালো একটু। হাতের শেষ গ্লাসটা সশব্দে ভূমিতে নিক্ষেপ করে ল্যাপটপের সামনে এসে বসে পড়ল। স্ক্রিনে জলজল করছে তানহার ভীত মুখশ্রী। তিরুর মায়া হলো। চেঁচাতে গিয়েও কণ্ঠের খাদ নামিয়ে বলল। আমি তোমায় কখনো ক্ষমা করব না মা। আই হেট ইউ সো মাচ। তিরু তাকে ঘৃণা করে, এই কথাটা তেমন বুকে কাটা দিল না তানহার। কারণ তিনি জানেন মেয়ে মিথ্যা বলছে। ঘৃণা করলে কি তিরু এই সময় মায়ের কথা শুনতো? তিরুর রাগ ভয়ঙ্কর। একবার রেগে গেলে তাকে কেউই শান্ত করতে পারে না, পারেনি। আম্মা রে, আমার ভুল হয়ে গেছে আম্মা, আমাকে ক্ষমা কইরো তুমি। বিশ্বাস করো আম্মা, আরনের পা ধরে আমি বলি নাই তোমারে বিয়ে করতে। খালি তোমার ওই প্রথম যে ভণ্ড বিয়েটা হইল ওইটা খুলে বলেছিলাম, আরন বাবা, আমার মেয়েটার কেউই নেই এই পৃথিবীতে। আমি কতদিন বাঁচি না বাঁচি, তুমি আমার মেয়েটার একটু দায়িত্ব নাও বাবা। ওই বিদেশের মাটিতে তিরুটা কেমনে একা একা থাকবে বাবা, বলো তো তুমি। তিরুটা জেদ না করলে আমি ওকে কখনোই যেতেই দিতাম না প্যারেন্টস। বিশ্বাস করো আম্মা, এইটুকুই বলছি। তারপর আরও রাজি হয়ে গেল। ওরাও তো পাত্রী খুঁজছিল। প্যারিসে থাকে এমন মেয়ে এমনিতেই তো তোমারে বিয়ে করতো। তিরু হতাশ কণ্ঠে আওড়ালো। ওদের যদি আমাকে পছন্দ হতো তাহলে তো বিয়ে করেই নিত, তাই না মা? কেন তুমি ওই রিকোয়েস্টটা করতে গেলে? আমাকে ছোট করলে কেন আম্মা? আমাকে করুণা দয়ার পাত্রী বানালে কেন? কেন? সত্যি বলতে তিরুর করা এই প্রশ্নের উত্তর তানহার কাছে নেই। তানহা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন তা এখন মনে হচ্ছে তার। অনুতপ্ত বোধ হচ্ছে। গ্রামে এক রক্ষণশীল পরিবারে তানহার বেড়ে ওঠা। ছোট্ট থেকেই খেয়াল করতেন তিনি মেয়েদের প্রতি সমাজে রয়েছে আলাদা বৈষম্য। মেয়ে মানুষ মানেই অবহেলার পাত্রী, অপমানের পাত্রী। সংকীর্ণ মন নিয়ে বড় হয়ে ওঠা তার। স্বামীর ঘরে আসার আগে তাকে পাই পাই করে বলে দেওয়া হয়েছে মেয়ে মানুষের সব কিছু স্বামীকে ঘিরেই। স্বামী ভালো তো জগৎ ভালো, পিছে স্বামী নামক ঢাল নেই তো জীবন অন্ধকার। অতএব স্বামী যাই বলুক না কেন, তা হোক ভুল কিংবা সঠিক, সবই মুখে কুলো পেটে মেনে নেওয়া স্ত্রীদের একান্ত দায়িত্ব। তিরুর বাবা মারা যাওয়ার পর সংসারে এক প্রকার লড়াই করে সচ্ছলতা ফিরিয়ে আনা তানহা তিরুর ব্যাপারে এসে কেমন সংকীর্ণ মনে হয়ে গেলেন। প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান তাদের থেকে আরও ভালো থাকুক। তানহাও এমনটাই চাইতেন। স্বামীকে ছাড়া একাকী যে কষ্টটা তিনি করেছেন সে কষ্টটা যাতে তিরুর না করতে হয় তার জন্য উঠে পড়ে লাগলেন তিনি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। প্রথম বিয়েটা কেমন অদ্ভুত কারণে বিনষ্ট হলো। দ্বিতীয়বারের তার মন শঙ্কায় আটসাট।
পেলেন অরণকে। দিক বেদিক শূন্য হয়ে নিজের আত্মসম্মান মাটিতে পিষে ফেলে অরণকে করে বসলেন হাত জোর করে অনুরোধ। ভাবলেন তিরুটা কেবল বিয়ে হলেই সুখী হবে। স্বামীর ছায়া থাকলে তিরুকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না সহজে। এমন উদ্ভট মনে অবশ্য তিনি 1-2 দিনে হননি। আশপাশের নানাবিধ ঘটনা মানুষের কান পোড়াতে শক্ত তানহা হয়ে পড়েন নম্র ভীতিগ্রস্ত। অথচ এই তিনিই একদিন মানুষের কথা কখনোই কানে তুলতেন না। আশেপাশের হৃদয় স্পর্শী ঘটনা তার হৃদয়ে ছুত না। সময় এবং কালের পরিবর্তন মানুষের চিন্তা ভাবনাকে ঠিক কতটা পরিবর্তন করে দেয় তা তানহা স্পষ্ট উদাহরণ। কল কেটে দিয়েছে তিরু। তানহা কল ব্যাক করলো কয়েকবার। তিরু কল রিসিভ করলো না, করবেও না আর। তানহার সাথে আপাতত অনির্দিষ্টকালের অভিমান পর্ব চলবে। ল্যাপটপ শব্দ করে বন্ধ করে ওটাকে ছুঁড়ে মারল তিরু। পড়ল ভূমিতে। ধ্যান দিল না সে। ব্যস্ত হলো ব্যাগ গোছাতে। প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে চট করে চেইন লাগালো। চলে যাবে সে এই বাড়ি থেকে। আজ ক্ষীণ সময় পূর্বে অরণ যা বলে তাকে আঘাত করলো, তারপরও কি বেহায়ের মতো এই বাড়িতে পড়ে থাকা যায়? তিরু আরও ছোট হয়ে যাবে না? অবশ্যই হবে, কারণ এই যে অরণ তাকে বিশেষ পছন্দ করে না, আস্থা প্রমাণিত হয়েছে। ভালো মানুষের অভিনয় করতে করতে আজ ছেলেটার আসল রূপ বেরিয়ে এসেছে। ভাবি, কোথায় যাচ্ছ তুমি? প্রিয় চেঁচালো। হকচকিয়ে পিছনে তাকালো তিরু। প্রিয়র চোখ মুখে লুটোপুটি খাচ্ছে কৌতূহল। প্রশ্ন। ও ধীরে সুস্থে এগোলো, বলল, চলে যাচ্ছি। প্রিয় তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? আমি হোস্টেলে ফেরত যাচ্ছি প্রিয়। এর বেশি আমি কিচ্ছু বলতে চাচ্ছি না। তুমি তোমার অরুণ ভাইয়ের কাছে থেকে জেনে নিও। তোমার কি আবার পরীক্ষা শুরু হচ্ছে নাকি ভাবি? ইস, মাত্রই এলে তুমি চলে যাবে, এটা ভাবলেই তো আমার দম বন্ধ হয়ে আসতে চাইছে। তিরু নিষ্প্রাণ কণ্ঠে শুধালো, ভালো থেকো প্রিয়। সময় পেলে হোস্টেলে এসে দেখা করে যেও। কৃত্রিম হাসার চেষ্টাটা বৃথা গেল তিরুর। তিরুর হাসি আসছে না, কৃত্রিম হাসিও না, সব কিছুতে কেমন নিষ্প্রভতা ছেয়ে। ব্যাগটা শক্ত করে চেপে ধরে তিরু হাঁটা ধরল। পেছন পেছন আসছে প্রিয়। মেয়েটার মুখ শুকিয়ে গেছে। তিরু কেন যাচ্ছে তা তো তার জানা নেই, তবে সে নিশ্চিত অরণ এবং তিরুর মাঝে কোনো ঝামেলা চলছে। এই তো একটু আগে সে অরণকে চেঁচাতে শুনল। অরণ প্রয়োজন এবং খুব বেশি রেগে না গেলে চেঁচায় না। প্রিয়তা খুব ভালো করেই জানে। সদর দরজার সামনে আসতেই দুজন খেয়াল করে অরণকে। বাড়ির সামনেই গাড়ি রাখা। গাড়ি থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে ছেলেটা। তিরু থামল। অরণের মুখশ্রী সব সময়কার মতো হয়ে নয়, কেমন গুমোট গম্ভীরতার বিচরণ। কাছে এলো অরণ। বিলম্ব না করে প্রশ্ন ছুড়ল, কোথায় যাচ্ছ তিরু ব্যাগ নিয়ে? গলার কাছে কেমন তেতো একটা ভাব এসে জমে রয়েছে। তিরুর ইচ্ছে করলো এই অসভ্য ছেলেটাকে এক্ষুনি কিছু কঠিন কথা শুনিয়ে হনহনিয়ে চলে যেতে, কিন্তু তা সম্ভব হলো না। প্রিয় যে পাশে, কি করে বলবে? নিজেকে যথাসম্ভব শান্ত রেখেও বলে উঠল, যেখানে আমার যাওয়ার কথা, যেখানে আমার থাকার কথা সেখানেই যাচ্ছি। স্বামী স্ত্রীর কথার মাঝে থাকতে ইচ্ছে হলো না প্রিয়র। ও নীরবে জায়গাটা ছেড়ে চলে গেল। প্রিয়র যাওয়া দেখে অরণ স্বস্তি পেল। ও গলার স্বর নামিয়ে নম্র গলায় শুধালো, তিরু, আমার কথা শোনো। আমি তখনকার ব্যবহারের জন্য দুঃখিত। কিছু বিষয় নিয়ে মেজাজ খারাপ ছিল, তাই ভুলবশত আমি অমন আচরণ করে ফেলেছি। প্লিজ পার্ডন মাই মিস্টেক। তিতকুটে চেপে রাখা রাগটা তাজা হলো। তিরু হিসিয়ে তেরে এসে বলল, অন্যের রাগ আমার উপর ছাড়ছেন? ফাজলামো করেন আমার সাথে? যখন যা ইচ্ছে করবেন, যা মনে আসবে তাই করবেন। কাছে টানতে ইচ্ছে করলে টানবেন, আবার হুঁশে এলে দূরে ছুঁড়ে মারবেন। আমি কি কোনো ফেলনা বস্তু? ভালো করে শুনে রাখুন অরণ, আমি কারোর করুণার পাত্রী হয়ে বেঁচে থাকতে চাই না। যাহার নামে যান আপনি আর আপনার মন মেজাজ, আই ডোন্ট কেয়ার। চলে যাচ্ছে তিরু। ঝড়ের গতিতে অরণের দৃষ্টির সামনে থেকে ঝাপসা হয়ে যাচ্ছে। অরণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে। অপরাধ বোধ হচ্ছে, তাই তো ফিরে আসা। সে কিভাবে খুলে বলবে তার মনের কথা কাউকে? সে যদি নিজের অন্তরালে লুকিয়ে রাখা কথাগুলো পেশ করতে পারত, তাহলে তিরু হয়তো তাকে আজ ছেড়ে যেত না। অরণের খুব করে বলতে ইচ্ছে হলো, পৃথিবী, আমার জীবনে সুখ কবে আসবে? দুর্বা ঘাসের ওপর চিত হয়ে শুয়ে আছে অরণ। দুই ঠোঁটের মাঝ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। লম্বা লম্বা শ্বাস টানছে শ্বাসকষ্টের রোগীদের মতো। চোখ দুটো কি ভীষণ লাল হয়ে, দেখে মনে হবে যেন রক্ত জমে রয়েছে। শরীর অসাড়, ঝিঝি পোকার ডাকে মুখরিত তখন কানন।
পশ্চিম আকাশে আগুন লেগেছে, সিঁদুর রাঙা মেঘের পদচারণ অম্বর জুড়ে। বাতাবরণ বাড়ছে বলছে, সন্ধ্যা নামবে এক্ষুনি, বাতাস বইছে, বাতাসে মিশে রয়েছে বুনো ফুলের গ্রান। বিশাল কানন তখন স্তব্ধ। অরণ চোখ খোলার চেষ্টা করে, হয় না। তীব্র যন্ত্রণায় খিচে বন্ধ করে নেয় আখি জোড়া। অরণ, অরণ। হুবহু মাহের কণ্ঠস্বর। কাজ হলো এবার। অরণ ঝট করে চোখ খুলে তাকালো, আহত দেহটাকে টেনে তুলে উঠে বসলো, তাকালো চারিপাশে, ভীষণ কাতর গলায় ডাকলো, মা, মা। সাদা লালের মিশেল জামদানি পরিহিত একজন ভদ্র মহিলা ধীর পায়ে এগিয়ে আসছে। অরণের ঠোঁটের কোণের হাসি চওড়া হলো। অক্ষি কোটরে ইতিমধ্যে জায়গা দখল করে নিয়েছে অশ্রুমালা। ভদ্র মহিলা এসে পাশে বসলেন অরণের, বললেন, এত অল্পতে ভেঙে পড়েছো কেন বাবা? তুমি তো এমন নয়।